আমি সেদিনকেই বলেছিলাম যে হাওড়ার ট্রান্সফরমেশনটা এই গঙ্গাটা বোধহয় অনেকটা আটকে দিয়েছে। হাওড়া এখনও মানসিকতা দিয়েও তার স্ট্রাকচারের এত পরিবর্তন তো হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এগুলো তো বহু চর্চিত, বহু মানুষ বহুবার করে বলে গেছে। আসলে পরিবর্তন বোধ হয় মানসিকতার পরিবর্তন। কলকাতার মানুষ, হাওড়ার মানুষ ছোট হয়ে গিয়েও হ্যাঁ একটা তো যাকে আমরা ইংলিশে বলি কসমেটিক চেঞ্জ, মানে তোমার চারদিকের মানুষগুলো বদলে যাচ্ছে, পুরনো বাড়ি। ছোটোবেলায় বিশাল বিশাল এই যেখানে মন্দিরতলা বলি, যেখানে ব্রিজ নেমেছে, সেই জায়গাটা একটা বিশাল মাঠ ছিল, একটা বিশাল বাড়ি ছিল, বিগ হাউস, মানে বিগ হাউস, পুরনো বাড়ি, সেইটাই নেই। ওটা ভীষণ ভীষণ জয়, এই জায়গাটাতে লাগে, এই জায়গাটা লাগে। তবে কী জানো তো, হাওড়াটা তো আমি এই যতদিন বড় হয়েছি, হাওড়াটা তো আমার কাছেই বড় হয়েছে। তাহলে প্রতিদিন একটা মানুষকে দেখতে দেখতে যেন সয়ে যাওয়া হয়, সেই সয়ে যাওয়াটা আমার কাছে অন্য। আমি হয়তো গোটা শহর দিয়ে এই কলকাতাটাকে আমার কাছে অন্যরকম লাগে। এই এত মানুষ, এত বাড়ি, এত পাথর, আসলে সব কথা তো ঠিক সেই পাথর বা এটা নয়। আসলে এই হাওড়া হচ্ছে মেন স্ট্রিম ভারত। এটা দিয়ে বেনারস রোড, যেখানে বেনারস যাওয়া যায়, এই বিদ্যাসাগর থেকে শুরু করে সমস্ত মানুষ এই বেনারস রোড ধরে আসছে, এদিকে বেনারস রোড। তো এটা হচ্ছে মেন স্ট্রিম ভারতবর্ষ। তাই জন্য হাওড়া স্টেশনটা হাওড়া হয়েছে, কিন্তু মেন স্ট্রিম ভারতে আসতে হয়েছে, তাতে যাওয়াটা সুবিধা হয়েছিল, রেলপথটা সুবিধা হয়েছিল। সেভাবে দেখতে গেলে কি আইসোলেটেড একটা শহর। হাওড়া নিয়ে একটা সন্দেহ হয়, কিন্তু কলকাতায় এত বড় শহর তো, তার ভ্যারাইটি এত বেশি, এত মানুষ, তাদের কত রকম কর্মজীবন, তাদের কত রকম ভাবনা, কত রকম মানুষ সন্দেহ করে যাচ্ছে তার নিজের মতন করে, আমি জানি না, তার মতন করে দেখছে। এই ধরনের চর্চা হচ্ছে খুবই নিভৃত চর্চা। এই সুতানুটির কাগজ খুঁজে পেয়ে সেটা দেখে নেওয়া, আর একটা ঘরে প্রচুর ঘড়ি আছে দেখে এটা একটা তাৎক্ষণিক অবাক হওয়া হয়, তাৎক্ষণিক একটা তোর লাগে। সে ডুবলে পরে রত্ন পাবি, ভাসলে পরে পাবি না। আসলে এইটা না নিজে নিজেই মজা পায়, এটা ওই একটা প্রাচীন কোনো মেটেরিয়ালস বস্তু দেখে মজা পাওয়ার থেকে অন্যরকম মজা।
company, Bombay. Bombay Pacific. Now, it's a best company, Bombay. Bombay Pacific. Best. টিটিসি দেখাবো 150 ইয়ার্স অফ ক্যালকাটা ট্রাম। তো এটা খুব ইন্টারেস্টিং। ট্রামের এটা হচ্ছে রুলস বুক, এসব আর কিছু নাই এখন আর কি। এটা কি করে এলো, যে দেখবো হ্যাঁ, যে চাকরি ছাড়ে তাকে এটা জমা দিতেই হয়। issued for 61 কালীঘাট দুলাল চন্দ্র সাধুখা। দুলাল চন্দ্র সাধুখার জন্য ছিল স্যার 21/3/61। এটা কোত্থেকে পাইছো? From where have you got it? With your mysterious smile, please tell. আমি
আমি পাউরুটি নিয়ে একটা সংগ্রহ করার ভাবনা ভেবেছিলাম। আগেকার দিনে পাউরুটি যখন বিক্রি হতো তখন কেউ কিনতো না, কেননা লোকে ভাবতো যে পা দিয়ে করছে তারা হবে না। তখন দোকানে বেশ কিছু পৈতাই ঝোলানো থাকতো, যারা পাউরুটি বিক্রি করতো, পাউরুটি বিক্রি করতো, তারা সেই পৈতেটা গলায় ঝুলিয়ে দিয়ে বিক্রি করতো, যাতে লোকে মনে করে যে ব্রাহ্মণ বিক্রি করে তার মানে হবে এর মধ্যে অতটা পা নেই আর কি। কিন্তু এগুলো আমি বইয়ে পড়ে সেগুলো ঝুলিয়ে রাখতো। তখন আমার মনে হলো যে পাউরুটি নিয়ে কি সংগ্রহ করা যেতে পারে। আমি পাউরুটির সেই কদিন আগেও আমরা দেখেছি পাউরুটির উপরে না একটা মোম কাগজ লাগিয়ে র্যাপ করা হতো। আমি সেই কাগজ প্রচুর খুঁজেছি, আমি সেই কাগজ মানে সেই র্যাপার আমি কোনোদিনও খুঁজে পাইনি। পাউরুটি নিয়ে বেশ কিছু বিজ্ঞাপন পেয়েছি, পাউরুটির এই একটা ব্লগ পেয়েছি, পাউরুটির ব্লগ, পাউরুটি চা বেভারেজেস, আই কালেক্ট বেভারেজেস, সেটা হার্ড লিকারও হয়, সফট লিকারও হয়, নানা রকম বেভারেজেস। এই নেশা এবং এই নিয়ে সংগ্রহের একটা আমার সংগ্রহ আছে। নীল মানে হার্বসের মধ্যে কি কি হতে পারে, ধর নীলের ব্যবসা হতো, নীলের ব্যবসার কাগজ জোগাড় করেছি আমি। যে আমি খবর পেলাম যেটা লাইব্রেরি বিক্রি হচ্ছে, আমি চলে গেলাম সে যে লাইব্রেরি চক করবে তার সেই সাথে। কিন্তু রিসেন্টলি বর্ধমান লাইব্রেরি হচ্ছে তো সব সেল আউট করে দিয়েছে, জয়মালা পাওয়া গিয়ে 60 কিলো বই বিক্রি হয়েছে এই কদিন আগে। বর্ধমান লাইব্রেরি কথা বলছি, এমনি একটা লাইব্রেরি, সেখানে রেয়ার দেশ তার উইথ কভার, আরে সে তুই সংগ্রহ করতে গেলে লাট হয়ে যাবে। আমার দেখতেও তো ভালো লাগে, সংগ্রহ সব করা সম্ভব নয়, কেননা এগুলো ব্যবসার ব্যাপার, তো বিক্রি করবে, সেগুলো তো আমাকে চুজ করে কিনে নিতে হয়। দেশ আমরা কি করি, লাইব্রেরি যখন পাওয়া যায় না বাধাই হয়ে যায়, বাধাই হয়ে গেলে না তার একটা অরিজিনালিটি নষ্ট হয়, সংগ্রহ দিক দিয়ে একটা ড্যামেজ হয়ে যায়। তুই যাই বলিস সেটা ফুটো করা হয়, কত করা হয়। আমি সংগ্রহ বলতে যেটা বুঝি অ্যাজ ইট ইজ, যেমন যেটা পাচ্ছ সেমন সেটা পাচ্ছ, যেরকম ছিল প্রথম অ্যাজ ইট ইজ ওরমই থাকা উচিত। মানে ওটাকে শুধু ময়লাটাকে ঝেড়ে নিয়ে ওটাকে অ্যাজ এ সংগ্রহের দিক দিয়ে ভাবছি আর মানে বাই টাইম শুধু ওর মধ্যে রাস না, অ্যাজ ইট ইজ, মানে বইটা এরকম ভাবেই পেয়েছি, এরকম ভাবেই তুমি প্লাস্টিকে রেখে দেবে, অ্যাজ ইট ইজ। এটাই সংগ্রহ, এটা তুমি এটা প্রিজার্ভেশনের জায়গায় যাচ্ছে। সংগ্রহ মানে আমার অনেকগুলো ভাগ হয়ে গেছে, সংগ্রহ হয়েছে, অ্যাক্টিভিস্টের জায়গায় হয়েছে, পুরো ব্যাপারটা ইন্টুইট হয়ে আছে আর কি। হ্যাঁ, তোমার লাভ কম্প্যাশন সেই নর্মাল থিংটার থেকে তো ইতিহাসটাকে একটু করে টেনে একটু করে বাঁচিয়ে রাখে, রাইট? ওই যেটা ধরো আমরা নর্মাল জানি তো ঠিক আছে, কালের সময় মিশিয়ে দেওয়া উচিত বা রিসাইকেল করা উচিত। হ্যাঁ ওই আর কি, পুরোনো বাড়ি তো, রূপটাও তো এখানে সব মিলেমিশে একটা ইতিহাস সচেতনতার জায়গাতে আছি আর কি। এই ইতিহাস সচেতনতা বাচ্চাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলুক। শুধু বাচ্চা নয়, হয়তো প্রত্যেকের ক্ষেত্রে মানে সে যেখানে আছে তার জায়গা। কলকাতাটা একটা অন্যরকম স্পেস, তো ওটা আমার কাছে একটা খুব মানে যৌবন সবকিছু বড় হওয়া, এই শহরে জানি আমার সবকিছু প্রথম সবকিছু সত্যি তোমার, তাহলে তাই আমার তোমাদের ওই সময় সবারই তো। আপনি এটা দিয়ে মেনটেন করে রেখেছেন এত সুন্দর করে, এইটা খুব জরুরি। আসলে সংগ্রহ করাই যায়, কিন্তু সেটা কি রাখাটা, কিনে নিয়ে রাখাটা, সেই মানসিকতা সবার তো সবসময় হয় না। অনেকে ভেবেছিল যে বাবার পর হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি শেষ হতে দিইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা নিজেই যেখানে বলে গেছেন যে
আমার বড় পুত্র এইসব দেখাশোনা করবে। আর এইটা এটা হচ্ছে 16 mm প্রজেক্টর। এটা হচ্ছে খুব ভিন্টেজ, এটা প্রায় 1920 এই সময়কার। দেখুন খুব নাম করা কোম্পানি, কিস্টন, আমেরিকান। সবই কলকাতায় ব্যবহৃত হতো নিশ্চয়ই। হ্যাঁ, এটা দেখানো হয়েছে একটা সিনেমায়, অপরাজিত। অপরাজিত নিয়ে যায় এখানে দিয়েছিলাম আমি। ঠিকই তো, এগুলো আপনার কাছ থেকে ছাড়া আর না, আমি দিই এই জন্য 10 জন লোক তো দেখুক, ঠিকই তো, মেকি জিনিসের থেকে অরিজিনাল জিনিসটা দেখুক। ঠিকই তো। এখন তো আর্টিফিশিয়াল জিনিস ওই কোনো রকমের ফোকাসও করে না, দূর থেকে একটা আবছা দেখিয়ে দেয় মডেলের উপরে। চালাকি দিয়ে তো আর হ্যাঁ, হয় না আপনার সেই কাজগুলো। সত্যি তো দারুণ দারুণ। এই ঘরে আসুন। হ্যাঁ যাই। মনে হয় এই ঘরের মধ্যে ওই 1880 থেকে 1980 অবধি সময়টা মানে বন্দি করে রাখা আছে, সাজিয়ে গুছিয়ে এবং ভালোবাসার সাথে। প্রতিটা জিনিসের একটা ভাইব্রেশন আছে এবং সেই ভাইব্রেশনগুলো ফিল করা যায় প্রতিটা জিনিসেরই। যে আমি যদি যে জিনিসটা নাড়বো চাড়বো দেখবো, তার মধ্যে থেকে একটা ভাইব্রেশন অটোমেটিক্যালি তখন বেরোয় এবং সেটা ফিল করা যায়, সেটা মুখে বলা যায় না। আচ্ছা, এই ঘড়িটা হচ্ছে 1930 সালের ঘড়ি। এটা রেডিওর, এই রেডিও হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো থাকতো, একবার চাবি দিলে 10 দিন চলে। এই এটা যেত এইভাবে, ওই সে ছবির মতো দিয়ে চাবি দেওয়া। এটা আবার চাবি দেওয়া মানে আপনাকে ব্যাটারি না, ব্যাটারি আগে হলো কি স্প্রিং দিয়ে করা হতো, ইনস্টামেটিক। হ্যাঁ, সব যতগুলো আছে সব সচল। হাতে লেখা, তুলট পেপারে হাতে লেখা। চণ্ডীমঙ্গল আর মনসা মঙ্গল এই দুটো আছে। একবার তুলতে পারবে, একটু দেখতে পারবে, জাস্ট একটা ক্লোজ আপ তো হ্যাঁ, ঠিক আছে। বেশি নড়াচড়া করলে ফ্ল্যাশ অয়েল তো, এগুলো উপর থেকে দেখাই ভালো। অলরেডি দেখ না কাগজগুলো, তুলট কাগজগুলো তাও ধরে আছে, এমনি কাগজগুলো তো কবে 700 বছর বয়স, আর কতদিন। তাও আমি যত্নে রাখিনি, যত্নে রাখলে আরো নষ্ট হবে। মানুষ ভালোবেসে দিয়ে যায়, এভাবেই সংগ্রহ হয় নাকি? আমি বলবো 30%, 20% থেকে 25% লোকে ভালোবেসে দেয়, বাকি নিজেকে জোগাড় করতে হয়। সেটা কীভাবে ধরুন কিনে? না, সে কিনে 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 একটা পোর্শনের পর তো কিনতে হয়। কিনে ওগুলো না, কানেকশন আপনার আছে, পক্ষে তো হ্যাঁ, ওগুলো বাবার সময় থেকেই যারা আসেন দিতেন, এই সমস্ত লোকেদের সাথেও যোগাযোগ আছে, এইভাবে নেওয়া হয়। তারা এই বিষয়ে ডিল করেন, হ্যাঁ, এই বিষয়ে কাজ করেন। তারা জানে যে বাবা কী ধরনের জিনিস পছন্দ করতেন, আমি কী ধরনের।
আর এমনি 20-25% লোক দেয় স্বেচ্ছায়। দেন না এরকম না, কিছুদিন আগে বাবার এক বন্ধু মারা গেলেন, ওনার মেয়ে ডেকে যত ছিল, আমি বললাম এর জন্য কী মূল্য দিতে হবে? বলছে না, আপনার কাছে ভালো থাকবে ওটাই মূল্য। আসলে পথ খুঁজে চলে আসে যে হ্যাঁ হ্যাঁ সেটা কোথাও বলতেন। একদম ঠিকই, একদম যেটা আসার সেটা আসবে, যেটা চলে যাওয়ার সেটা যাবে। সংগ্রহ একটা মানসিকতা। সংগ্রহ মানে এটা একটা খানিকটা নেশার মতো, যে নেশা যেরকম না টেনে টেনে নিয়ে যায়, সংগ্রহ একটা নেশা যে ও টেনে টেনে নিয়ে যায়, যে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, শেষ নেই। হয়তো কোনো সময় আর্থিক অসুবিধে থাকে, ভাবি যে এটাই শেষ, আর এখন থাক কিছুদিন, কিন্তু পারি না, ও যেভাবে হোক জোগাড় করেও নিয়ে নিতে হয়। এইগুলো ধরুন আমাদের কলকাতার মানুষেরাই তো ব্যবহার করেছিলেন। হ্যাঁ, এগুলো তারা তো সেই ছবিটা সেই সময় ভেবেছিলেন যে সেই ছবিটা তুলবো, রাখবো। এটা তো একটা, আমি ওই জন্য বললাম না যে কত মানুষের কত আনন্দ দিয়েছে। এটা তো এই যে ক্যামেরা, এটা তো শুধু একটা ক্যামেরা নয়, না, এটা একটা মানুষের জীবন। সে তো তার ভালো লাগা থেকে ছবিটা তুলেছে, ক্যাপচার করেছে, একে ভেবেছে, কিনেছে ক্যামেরা। ছবি তোলা কালচার পশ্চিমবঙ্গ বাংলা ছাড়া আর কোথায়? ছবি তোলা কারণ হচ্ছে ভ্রমণ রসিক। আজকে বলে না, পায়ে হেঁটে আগে লোকে পুরী চলে যেত। আপনার ছবিটাই তো প্রাচীন ছবি, একটা পুরীর ওই মন্দিরের ওই ছবি কোথায়? ঠিক আছে, পায়ে হেঁটে ভ্রমণের জন্য ক্যামেরা, এবং ভ্রমণের জন্য ক্যামেরা, আর তারপরের দিকে ওই অনেকে শখ করে নানান রকম ফটোগ্রাফি করতো, সেইটা। তারপরে হচ্ছে আমাদের ফটোগ্রাফি কালচার পুরনো উপেন্দ্র কিশোর রায়ের সময় থেকে, ব্রোমাইড প্রিন্ট থেকে। এইটা ব্রোমাইড তো বোধ হয় না? হ্যাঁ, ওটা ব্রোমাইড। আমি দেখছিলাম চিকচিক করছে। আসলে দেখুন, এই ছবিটা মানে শুধু একটা ছেলে এবং মেয়েদের মধ্যে, কিন্তু এই যে ছবিটা তোলা হয়েছে, এটাই তো সেই জীবনটা উঠে আসে। না, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ভাব নেই, কিন্তু এটা হচ্ছে আমি আর আমার বোন। কি দারুণ ছবি। কি দেবো বলো? যা খুশি আমার কাছে কিছু নেই, কিছু নেই গো। 50 টাকার নোট খুচরো দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবো দাদা, কেন দেবো না? তুমি যদি বলো 5 টাকা নিতে, আমি 5 টাকায় নেবো বাবু। সিকিঙ্গারদের নিয়ে কোনো আর্টিকেল লিখতে পারবে? এরকম নাকি প্রথম লেখো না।
আমাকে যদি এখন ইন্টারন্যাশনাল দেয় না, ইন্টারন্যাশনালও খাবো। কি ভারত এটা কি বই? এটাই হচ্ছে সেই শিবপুর কাহিনী যার কথা বলা হচ্ছে, যখন আমরা গাড়ি করে আসছি এটা আমার করা একটা মানে কালেকশন অফ শিবপুরে যে ওটা কথা বলছি নিয়ে। এই যে আমি বলছি এটা তো হাওড়ার প্রাচীন না, মানে এই শিবপুরে এই শুধু এই অঞ্চল নিয়ে এটা খুব প্রাচীন অঞ্চল বলে লোকে বলে। সেটার সব কলেজের পরিচয় হয়েছে তাই জানো। দেখতে গান হচ্ছে নোটোফিলিয়া ইজ দ্য বেস্ট নোটোফিলিয়া সাবজেক্ট হবে ইজ দ্য বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ভালোই দেখাতে পারবো সেটা। কেননা সেই ব্রিটিশ পিরিয়ডে লাস্ট হাফটা সপ্তাহে Let me tell you one thing. In India, even one can give you 300. Yes. একটা সংগ্রাহকের তার চর্চাটাই তার সংগ্রহ। এটা একটা দীর্ঘদিনের প্রসেস আমার মনে হয়, যে একটা কিছু আগে জানা গেছে সেটা তুমি একটা এলিমেন্টস থেকে কিছু একটা আর দেখলে। এই চর্চাটা তখনই আসে যখন তোমার ভালো লাগার কাজ করে।
এবার তোমার ভালো লাগা কাজ করলো না, তুমি ধরো কথাই বলছো, তুমি ধরো বিরিয়ানি খেতে ভালোবাসো, তুমি জানো কলকাতার কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, বিকজ ইউ লাইক বিরিয়ানি, তুমি সেটাকে টেস্ট করতে চাও, তোমার একটা ভালো লাগার ফল, তাই জন্য তুমি খুঁজে দেখেছো কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। হয়তো তোমার কাছে সেটা অন্যের কাছে ভালো নাও হতে পারে, কিন্তু তোমার কাছে ওই ফুটপাতের ওই দোকানের ওই বিরিয়ানিটা তোমার কাছে বেস্ট। সো তাই জন্য তুমি তাই নিয়ে পড়াশোনা করেছো। পড়াশোনা মানে কি পড়াশোনা, তার একটা ভাব, কালচার, সেটা সম্বন্ধে জানা। এই যে আমি যে টিকিটটা পেয়েছি চট্টগ্রাম থেকে নবদ্বীপ, আমি জানি যে নবদ্বীপ ভর্তি ছিল, যেতেই পারে না, লঞ্চ ছাড়া যাওয়া যায় না, সার্ভিস সার্ভিস, তাহলে লঞ্চেরই টিকিট। কিছু সংগ্রহ করে, এমনও ছেলে আছে, এক ছোকরা ছেলে, সে হচ্ছে সৌদি, সেই তখন পাল্লা অনেক অবাক হয়ে যায় যে টিকিটেরও একটা সিস্টেম্যাটিক হয়, কারণ আবার কি জানিস তো, মানে এটা বড় করে বলতে হয় বা এটা বড় করে বলতে হয় বা বলাটা উচিত নয় আমার, এই টিকিট সংগ্রহ আমি শুরু করি। কাকাটা তো সবই সহজে ছেড়ে যাবে হতে পারে। এই যে পোর্শনটা দেখছো যেটা মেট্রো রেল নিয়ে গিয়েছে, এই একটা বিশাল পোর্শন ট্রাম কোম্পানির ছিল। এবার এখান থেকে কোনো টপ শট পাচ্ছি না, ড্রোন চালাতে পারবো না, কেন ড্রোন চলে পুলিশ ধরবে, কী করি তার গাড়ি এনেছি, তার গাড়ি এনে এই ওপর টপ থেকে পুরো টপ শট করে ছবি তুলে পোর্শন ধরে করা আছে। এই পোর্শন এখন দেখ কত পরিবর্তন হয়ে গেল, সেখানে একটা 3 তলা স্টেশন হয়ে যাবে, পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে, জিওমেট্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন হয়ে যাবে। একটু কন্ট্রোলে না বললে তো ঢুকতে দিচ্ছে না, আপনি কি একটু ঠিক আছে, আমি তাকে একটু কন্ট্রোলে দিয়ে কি কথা বলার দরকার আছে নাকি ওরাই ফোন করে জানিয়ে দেবে? ওকে স্যার, আমি সরণিকার সামনেই দাঁড়িয়ে একদম যেটা, ঠিক আছে স্যার, ঠিক আছে, কলকাতা বলতে লোকজন ধরো যেটা বোঝে, ট্রাম বোঝে, হাওড়া ব্রিজ বোঝে, দিজ আর কাইন্ড অফ আইকনিক থিংস না, মানে তার মানে ধরো সেই জায়গা থেকে এটাকে বাঁচিয়ে রাখা বেঁচে আছে, আমরা হয়তো বেশি সবসময় ভালোই করছে, বাইরে লাইট জানিয়েছে। এখানে তো এখন লোক কমে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, আচ্ছা ঠিক আছে, বহু স্যার কি বলুন? হ্যাঁ স্যার বলুন, ঠিক আছে ঠিক আছে। আমাদের আরেকজন আছে একটু বাইরে, হ্যাঁ ঠিক আছে, আসুন আপনারা। ঠিক আছে, স্টিল স্ট্যান্ড দেখছি না, হ্যাঁ কিছু ওরা না, এই লাইটটা সব ভালো নেই, এলইডি ভিতরে লাইটটা আপনাদের লাগানো ছিল, সবাই কেটে পড়েছিল, ওই ঘরে 4টে লাগিয়েছিলাম, 3টে কেটে গেছে আবার। টিভি চালু ছিল, হ্যাঁ তুই তো নেই বলে চালাই চালান সব দেখছো চা খাও তো, ব্ল্যাক কফি ছবিটা তো চিনি ছড়া মেয়ে কফি, তাই আমারও চাই। আমরা কি ওদিকে গিয়ে বসবো? যেখানে থাকি পুরো থাক না এখানে রঙিন বিয়াল্লিশ মিনিটের আছে 1931 থেকে 2012 পর্যন্ত যে সিনেমাগুলোতে ট্রামে শ্যুট হয়েছিল সেই ট্রামের ক্লিপিংগুলো
42 মিনিট সময় লাগে 43 মিনিট, তার মানে তাও মোটামুটি কতগুলো সিনেমা আছে বলতো তো একটু আন্দাজ, এনি আইডিয়া? 15 থেকে 20টা যেগুলো কালেকশন করা গিয়েছে। জামাইবাবু থেকে শুরু, তার মানে জামাইবাবু আসছে, জামাইবাবু আসছে। জামাইবাবু মানে ওই লোকটা যখন ওই রাস্তা, ওই ধর্মতলার রাস্তা নির্বাক টাইম শর্ট আছে, yes, পুরন বডি ট্রাম, এবং সেটাই সেটা প্রথম ছবিও আর কি, প্রথম ছবি, এবং সেখানে ট্রামের এক্সিস্টেন্স রয়েছে। তবে সব থেকে কি বেশি ট্রাম শিফটিংটা ব্যবহার করেছিল ঠিক ঠিক থাকে ওদিকে তো বিশাল বড়। এটা তো এমনি তো শুধু মহানগরের টাইটেল কার্ড, হ্যাঁ, এটা তো মনে হয় আর নাম মানে মহানগর সিনেমা মানে মহানগর পুরোটাই ট্রাম দিয়ে। represent করছে ট্রামের এই তারেতে, পুরোটাই একটা টপ শট থেকে রমেশ, পুরোটা ওই ট্রামের গুটকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওইটাই কনসেপশন। তারপরে ট্রামের আওয়াজ ভরভর করে আসছে। টিকিট অব দি ইংল্যান্ড থেকে ছাপা, এগুলো বিদেশ থেকেই জোগাড় করা। টিকিট অব দি ইংল্যান্ডে ছাপা হতো। ধরো এই যে একটা ইতিহাসের জার্নি, এটাই আমার, এইটাই সংগ্রাহকদের একটা মজা, এটাই কালেকশন, এটাই মানে মানুষ মানে এটাই আমাদের, এটাই আমরা করি যে এটা একটা ব্রহ্মাইট, এটা ইংল্যান্ডে ছাপা হয়েছিল, তার সেটাখানে বাংলায় লেখা, এটা তো ইংরেজ কেউ এটা ইনগ্রেভ করেছিল, সে তো বাংলা বুঝতো না, সে দেখে দেখে করেছে কিছু একটা, তাকে একটা কেউ লিখে দিয়েছে। এই যে ডিজাইন, এই টিকিটের মধ্যে আগেকার দিনে ট্রামের টিকিটে পুরো রুটটা দেওয়া থাকতো, তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, কি করছো না করছো, তার ট্রান্সফার টিকিট হয়। আমার এইটাই হচ্ছে সংগ্রহের একটা মূল উপাদান। আসলে আমি কলকাতাটাকে আমার মতন করে দেখার চেষ্টা করি। This is the work I do. আমি এটাকে নিয়ে ভাই ফেলে রাখলে ইটস ভ্যালুলেস, হোপলেস, ভ্যালুলেস। মানে ইট শুড বি এক্সপ্লোরড। তাই তো মজা পাচ্ছিস তুই, আমি এই মজাটা পাই। এই ট্রাম মিউজিয়াম শুরু করার তোমার আইডিয়াটা যখন শুরু করলে সেটা সম্পর্কে কি বলবো, যখন তুমি প্রথম কখন ভাবলে যে স্টার্ট? When I start collecting trams, এটা তো একটা এক্সিকিউশন দরকার। এই মিউজিয়ামটা কেউ দেখতে নাও আসতে পারে, কিন্তু তার সাথে তুমি যদি একটা কফি শপ করে দাও, তাহলে ছেলেপিলেরা আসবে, কফি খাবে, মজা পাবে, দে উইল হ্যাভ আ ফিলিংস দ্যাট দে আর রাইডিং আ ট্রাম। এবং এখানে আসবে, এগুলো দেখবে, দেখলে অন্তত তার একটা ধারণা তৈরি হবে, বলবো আচ্ছা এটাও হতো, বা এটা তো সুন্দর, বা এটা তো ভাবিনি। সে কালেকটিভ না হলেও তার একটা ইতিহাস সচেতনতা উঠে আসতে পারে। মানে তৈরি দরকার করার একটা নেই, জায়গা তৈরি, দরকার নেই, এসে একবার গ্লিমস দেখে গেল, দেখুক না। দিস ইজ দ্য ওনলি ট্রাম মিউজিয়াম ইন ইন্ডিয়া, একমাত্র ট্রামের মিউজিয়াম। তারপরে একটা বানানো হয়েছে বটে, কিন্তু অন্যরকম ভাবে, সেটা এখন বন্ধ হয়ে আছে গড়িয়াহাট একটা ট্রাম ক্যাফে, ট্রাম ক্যাফে। ব্যস্ত ক্যাফে, বাট হ্যাঁ না ঠিক আছে, মানে সেটাও একটা, হয়ে তো কিন্তু সেটা তো একই চিড়িয়াখানায় দুবার যাওয়া হলো। মানে দিস ইজ ওয়াটার ট্রাম। আসলে এখানে জল থাকতো কেন বলো তো? সেটা হচ্ছে যে এইটা তখন যে আমাদের ট্রাম লাইন আর ট্রাম যেটা দিয়ে তৈরি হতো, যেটা উপরে থাকতো, দ্যাট ইজ কবলার স্টোন, এরকম শক্ত এরকম স্টোন থাকতো। সেই স্টোনগুলোর কতগুলো সুবিধা হতো। সেই স্টোনের মেন সুবিধা হচ্ছে আওয়াজ খুব কম হতো, তার কারণ হচ্ছে ভাইব্রেশন অ্যাবজর্ব করে নেওয়া হতো, কাঠের বডিগুলো বেশি শেক হতো না, তার জন্যে খুব স্মুথলি যাওয়া আসা করতো। কবলার স্টোনস ছিল, কিন্তু এই কবলার স্টোনস থাকলে কতগুলো টেকনিক্যাল সমস্যা হতো। সেটা হচ্ছে গরমকালে আর শীতকালে এই লাইনগুলো এক্সপ্যানশন না হওয়ার ফলে এগুলো ডিসলোকেশন বড্ড বেশি হয়ে যেত, ট্রামের ডিসলোকেশন বেশি হতো। তার জন্য এই ট্রাম দিয়ে এই সাইডে দুটো পাইপ থাকতো, এই লাইনের ওপরে জল দেওয়া হতো, ফলে লাইনগুলো ঠান্ডা থাকতো, ডিসলোকেশনটা হতো না। শীতকালেও ঠিক তাই। পরবর্তীকালে এরা একটু রাস্তা সাইডে জল দিত, যাতে রাস্তাগুলো একটু পরিষ্কার হয়ে যায়, ধোয়া যায়। এর আরও একটি সামাজিক কাজ আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঙ্গার সময় খিদিরপুর লাইনে এই ট্রাম করে প্রচুর জল দেওয়া হয়েছিল, এখানে জল সাপ্লাই করা হয়েছিল। এটা ট্রাম কোম্পানির একটা বড়
এটা এখনো এক্সিস্ট করে, এরকম 1, 2 দুটো আছে, নড়াপুকুরের দুটো আছে, রাজাবাজারের একটা খুব খারাপ অবস্থায় আছে। ওয়াটারিং ট্রামের ছবিও পাওয়া যায়, দুদিকেই যাওয়া যেত, প্যান্ডেল কুপটা ঘুরিয়ে নেওয়া হতো, দুদিকে এদিকেও যেত, আবার একটা জায়গায় ঘুরে এসে এদিক দিয়ে উঠে যেতে পারতো, দুদিকেই ইঞ্জিন। ট্রাম নিয়ে যেই সব লেখা আছে সেই লেখাগুলো তুলে আনা। মহাস্তবীর জাতকে প্রেমাঙ্কুর আতীর্থ দারুণ একটা পোর্শন আছে ট্রাম নিয়ে, সেই পোর্শনটা কৃতিন্দ্রনাথ ঠাকুর। এরমভাবে যদি একটা কিছু অডিও ভিজুয়াল করা যায়, বাঙালি ও ট্রাম এরমভাবে যদি, মানে এটা খুব বোধাভাবে ভাবলাম, কিন্তু সেটা অডিও ভিজুয়ালি করতে হবে, সেটা এছাড়া কোনো উপায় নেই। দেখা যায় সবকটা আলাদা অ্যাসপেক্টস, সংগ্রহ একটা, এই এক্সিকিউশন একটা, অডিও ভিজুয়াল কাজ একটা, ভাগ করে 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 চেষ্টা করে। প্রথমে বাধা দেওয়া হলেও পরবর্তীকালে সে ঘরের ভেতর ঢুকে পড়ে এবং বৃদ্ধাকে অন্য একটি লেনে বাড়িতেই আক্রান্ত একাকী বৃদ্ধা, ছেলের গাড়ি চালক তার বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেপ্তার হয়েছে সে। 70 বছরের বিটা সাহা একাই 3 তলার ঘরে থাকে। আসলে এই আফটার এই মানে আমাদের গ্লোবালাইজেশন এবং নেট এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদি হয়ে যাওয়ার পরে আমরা এখন হোয়াটসঅ্যাপে পুরো ব্যাপারটাকে দেখি। আমাদের নানা রকম গ্রুপস আছে, আমাদের একটা আলোচনা চক্র আছে, আমাদের একটা সংগঠন বলবো না ঠিক, মানে আমরা নিজেরা একটা গ্রুপ করি, সংগ্রাহকরা সংগ্রহ চর্চা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কলকাতা কত কথা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটার এক্সিবিশন দেখলে তার আউটপুট হচ্ছে এক্সিবিশন। আমাদের সংগ্রহ চর্চায় আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং এই সব কিছু মানুষের কাছ থেকে আমরা জিনিস কিনেও নিতে পারি। কলকাতায় অনেকেই আছে এবং কিছু কিছু মানুষের সাথে তো আমার একদম গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। নাহলে আমি যদি তাকে না বোঝাতে পারি যে আমি কি ভাবছি, কি করতে চাইছি, সেও সেটাকে মাথায় রেখে সংগ্রহ করে দেয়, এটাও কিন্তু তার একটা সংগ্রহ চর্চার মধ্যে পড়ে। এটা কিন্তু ওই দোকানে গেলাম, হোলসেল মার্কেটে গিয়ে 2 কিলো চাল কিনে নিয়ে 5 টাকা চাল 6 টাকায় বিক্রি করলাম, এরম নয়, তারও একটা ভাবের লেনদেন হতে হয়। সুতরাং যে বাজনা বাজায় এবং তার সাথে যিনি সঙ্গত করেন তবলা, দুজনের মানসিকতাটা একটা জায়গায় থাকতে হয়, তাহলে সেই জায়গাটা হয় না। এটাও ঠিক সেরকমই ব্যাপার। এরা বন্ধু, ব্যবসায়ী বোঝে, এরাও বোঝে। কিছু কিছু সিনিয়র পার্সন ছিলেন, মারা গেছেন, এনডি আগরওয়াল, আমি ওনাকে গুরু মানি। আজকে যে এই এফএমএরা সংগ্রহ আমি করছি, এই এনডি আগরওয়াল ভদ্রলোক না থাকলে আমি বুঝতেই পারতাম না। আমি তো এই কাগজের মধ্যে থেকে আমার কলকাতাকে তুলে ধরতে পেরেছি, চেয়েছি, সেই জায়গাটায় মনে আমি এভাবে দেখছি আমার মতন করে। কেউ পায়ে হেঁটে কলকাতা দেখেন, কেউ পুরোনো কলকাতা চর্চা করে কলকাতা দেখেন। আসলে দেখাটা সব না, ভাবনাটাই শেষ কথা। ভাবনা থেকে তো তোমার দেখা আসে। আচ্ছা, এই ধরনের মানুষগুলো কতটা ইম্পর্টেন্ট? এইরাই ইম্পর্টেন্ট। আমরা তো এগুলোতে একটা ভ্যালু অ্যাড করি, কিন্তু এই মেটেরিয়ালসটা এরাই আমাকে সাপ্লাই করে, সবাইকে সাপ্লাই করে, সবাইকে দেয়। there is a lot of, আমরা যাকে ডিলার বলি, তোমরা যাকে অ্যান্টিক ডিলার্স বলো বা অ্যান্টিকে, পাওয়াও তো যায় না এভাবে। কটা বাড়িতে পড়ছে, তাহলে এসে জোগাড় করে, দৌড়োদৌড়িটা করে। আমি আমার সাবজেক্টের মতন যতটা সংগ্রহ করতে পারি করি। বড় নেটওয়ার্কও আছে তাহলে।
হ্যাঁ নেটওয়ার্ক আছে, কিন্তু সংগ্রহ সবসময় নিজেকে করতে হয়। তারপরে তাতে তুমি আর একটু ফাইন টিউন করতে গেলে, রেয়ারিটি করতে গেলে তখন ক্লাউড দ্বারস্থ হতে হয়। এক্সচেঞ্জে হয়, অপূর্বদাকে আমি কিছু দিচ্ছি, হ্যাঁ সেটা তো কালেক্টর দ্যাটস আ ডিফারেন্ট থিং আই থিংক। কিন্তু এরা হচ্ছে ডিলার, এরা ব্যবসা করে। এর সাথে আমার কি বলবো, ব্যবসায়িক সম্পর্ক, সংগ্রহের সম্পর্ক, সে তুমি যাই বলো। আমি পুজোটা করিয়ে ঠাকুরটা বানাই, এরাও ইম্পর্টেন্ট। আমার এই তো সময়ের রুম, ঘড়ি ঘড়ি। অসাধারণ না? টাইম স্টপস হিয়ার। টাইম স্টপস। এ হচ্ছে রমানন্দ, বিদ্যা, এ হচ্ছে টোটেম, ওই হচ্ছে পালের গোড়া। আমি রঞ্জিত, এও আমার বন্ধু বান্ধব। বাজার শ্রী, বাজার তোলা 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 কত কি আছে। কিসের এটা? তোলা তোলা, ওজন ওজন। BAZ বাজার, বাজার শ্রী ওকে কোম্পানির নাম হবে। আসলে এখন তোলার হিসেবটা তো আর নেই। এটা কি কোনটা? আকসিম, এটা হচ্ছে ঘড়ির মেশিন, এটা হচ্ছে ঘড়ি। কি গো এটা? ও ঘড়ি না না না, এটা এলপি না, এটা গ্রামাফোনের মেশিন না, এটা ওই গাড়িটা। ও গ্রামাফোন মেশিন আছে, গ্রামোফোন আছে আমার ওখানে। মেশিন তো দেখা যাবে না, নিচে যে কি মেশিন থাকে সেটা কি করে দেখবে? দাঁড়া, হাতে একটু ধরো। দেখো পেছন দিকে কাঁচ আছে। না না অবশ্যই। বা এটা তো দারুণ অবস্থায় আছে, এটাকেও সাজিয়ে নাও। ওকে, দিস ইজ 37 সুইস মেড। পারিবারিক ছবি একটা। হ্যাঁ পেয়েছি। ওকে, কালেক্টরের উপরে ডিপেন্ড করে কার কি চয়েস, কার কি টেস্ট। না তোমার তার মানে কলকাতার প্রায় সমস্ত কালেক্টরদের সাথেই একটা যোগাযোগ মোটামুটি শুধু কালেক্টর ছাড়া সিনেমা যে প্রপস গুলো যায় এখান থেকেই তো যায় ম্যাক্সিমাম। মানে তোমার থেকে মূলত ক্লাসিক যে ফিল্মগুলো বা পুরোনো ছবিগুলোর প্রপসগুলো তোমার থেকেই যায়। শুধু আমার নয়, হ্যাঁ, আরো মানে আছে, তুমি একজন ওয়ান অফ দ্য, হ্যাঁ মানে নকুবাবু বলতে গৌতম বাবু তো। কার্তিক নয় তাহলে কার্তিক। এটা দিয়ে পেশেন্টকে শক দেওয়া হয়। শক মেশিন? হ্যাঁ, শক, ম্যাগনেটো শক, শক মেশিন। এটা হলো কি কোম্পানি? জোসর গ্রে অ্যান্সার্স লন্ডন, ইনফিনিট সিভিল। শেফিল্ডে, মানে লন্ডনের শেফিল্ড অঞ্চল থেকে কলকাতায় ব্যবহৃত হয়েছে। এটা কলকাতায় ব্যবহার হয়। কলকাতায়, কলকাতা নয়, এটা মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল ইন্স্ট্রুমেন্টস। এই একটা এইখানে থাকবে, একটা এই সাইডে থাকবে, একজন এটা ঘোরাবে। এটা ঘোরালে এখান থেকে ইলেকট্রিক জেনারেট হবে, আর ইলেকট্রিক জেনারেট হবে এটা মাইনাস আর প্লাস, মানে পেশেন্টের মাথায় হাতে। মানে তোমার সাইকিয়াট্রিক ওয়ার্ড থেকে মেডিকেলের সাইকিয়াট্রিক। নাম লাগবে নাকি? দেখবো।
আমারও লাগবে কারণ দাঁড়া একবার না, হ্যাঁ প্র্যাকটিক্যালি তোকে ছুঁয়েই মেরে দেবো। না হবে না, এটা নিয়ে দাঁড়াও, সিকিউর অ্যাকশন এইখানে এইখানে দাঁড়াও, এদিকে ঘোরাবো না। Wow. এটা কি? ফ্যান এটা হলো হাতের পাখা। ও ভিতরে এই আগে ম্যামরা মানে কি ওই হাত পাখা মানে কি একজন ঘোরাতো আর ম্যাগনেটিক ইন্ডিকেশন জোসেফ গ্রিয়ানসন শেফিল্ড, এবং এটা এখানে এখানে ব্যবহৃত হতো। নো ক্লু ম্যান। কিন্তু জবে থেকে এই অনলাইনে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো মানে কি অনলাইন সাইটসগুলো তৈরি হয়েছে, তবে থেকে মানে কি এই ব্যবসাটা আরও ইনক্রিজ হয়ে গেছে। মানে এই প্যাশনটা, লোকের প্যাশনটা OLX বিক্রিটা আরও বেড়ে গেছে। মানে এতে হয় কি লোকে এটাও জানতে পারে কি এর কি মার্কেট ভ্যালু আছে। আমি যে একটা জিনিস বিক্রি করছি হট করে তো লোকে আর কিনে নিচ্ছে না। ওটা ধরে রাখুন এই একটা জিনিস, এটা তো একটা জিনিস আর হয়নি, এর মধ্যে লাখো লাখো জিনিস হয়েছে। ও পুরো রিসার্চ করে তারপর জিনিসটা কেনা হয়। তোমার কাছে ধরো সব থেকে মানে দামি সংগ্রহ কি এসেছিল? কিচ্ছু না, সবই দামি দাদা, সবই দামি। যেটা আজ থেকে 10 বছর পর আপনি পাবেন না ওটা দামি। 10টা জিনিস কিনে নিয়ে আসলে একই জিনিস যদি 10 ধরনের হয় ঠিক আছে, 10টা যদি একই হয় তাহলে 10টা রেখে তো আমার কোনো লাভ নেই। তো 9টা আমি যদি সরিয়ে দিতাম, বেশি দিই, তাহলে তো আমি অন্য কিছু কিনতে পারবো। কি দাদা, এই তো একই তো একটা ধরনের কালেক্টর তো বটেই, তোমরাও তো কালেক্টর। তুমি তোমার সংগ্রহে একটা রাখলে, আর তোমার যেগুলো মনে হলো বেঁচে দেওয়ার বা আমার রাখার নয়, আমার ভালো লাগার নয়, সেটা তুমি সেল আউট করে দিলে মানুষের শুনে, মানে সেটা এক অর্থে ছড়িয়েও পড়ছে, ছড়িয়েও পড়ছে। বা যে যে সাবজেক্টে সংগ্রহ করে, যেটা আমি বলছি মাদার কালেকশন, এবার কে কি নেবে না নেবে সেটার উপর একটা নির্ভর করে। যেমন আমি এই পুতুলটা নেব, আমি হ্যাঁ দিস ওয়ান, এটা হচ্ছে জার্মানস ব্রিক্স। কি করে বুঝলে? এইটা নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, তো একটা জিনিস হলো একটা লেখাপড়া শিখে মানে কি ইঞ্জিনিয়ার হয়, আর একটা কাজ করে করে ইঞ্জিনিয়ার হয়। তো ইনি হলেন লেখাপড়া মানে শিখে কালেক্টর। আমরা জিনিস ঘেটে ঘেটে মানে কি, মানে তোমার মোটামুটি ঘেটে ঘেটে এই 23-25 বছরের এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে এটা হয়তো ওই মানে ওই সময়ের একটা রিপ্রেজেন্টেশন বা একদম অ্যাকচুয়ালি এটা তো এখন আর নতুন হচ্ছে না। তো এই সময় তো প্রশ্নই ওঠে না, কারখানাই নেই তো এখন। এই সময়ের কি প্রশ্ন ওঠে না। তো অটোমেটিক এর মানে কি বয়স অ্যাটলিস্ট 100 ইয়ার্স, 10-5 বছর এইদিক ওদিক 100 ইয়ার্স। ওকে, সিম্পল। কিন্তু আপনার সামনে এই ঘড়িটা দেখুন, এটা হলো চেন ফিউজিং। হ্যাঁ, এর ক্যাবিনেট নেই, শুধু মানে কি কেসটা রয়েছে। এর বয়স হবে ম্যাক্সিমাম 1880 ঘড়ি হবে এটা। লন্ডন কর্নহিল AB সেভেরিয়ান সানস, AB সেভেরিয়ান সানস, লন্ডন 1880, এখন 2000 প্রাইস। এটাও আমি এটা নেব আমি। হ্যাঁ, বলবো কেন? বলতে তো হবে, দিচ্ছে যখন জানবো না আমরা একটু জানি আর কি। এটা হচ্ছে মদের বোতল লেভেল ছাপানোর যে ব্লক, কপার ব্লক। এখানে রেড লেভেল আর জনি ওয়াকার্সের কপার ব্লক আছে, আরও কতগুলো কপার ব্লক আছে, কোথেকে পেয়েছেন জানি না। এগুলো সমস্ত ম্যান্ডেলস বেশিরভাগ কাছারি পড়া বলতো, কাশারিপাড়া অঞ্চল থেকে এগুলো। বেসিক্যালি ফেরিওয়ালারাই মানে কি ঘর বাড়িতে গিয়ে ওরাই মাল কালেক্ট করে। আর ওরা তো মোটামুটি জানে কে কী জিনিসপত্র কেনে, কে কী কালেক্ট করে। ওই অনুযায়ী আমাদেরকে ফোন করে। আমার যদি পছন্দ হয়, আমার টেস্টের থাকে, তাহলে আমি নিই, যদি না থাকে তাহলে সে। হ্যাঁ, এই ম্যাপটা কি যেটা বললাম তুমি, ম্যাপটা এখনো খুঁজতে পারিনি, খুঁজলে আমি দেবো।
যে বার করে ঘুরে কোথায় রাখা হয়েছে নিজেই জানি না। মানে ওইখান থেকে এখানে আসার পরে পুরো ঘেটে গেছে, এই এন্টালিতে পুরো গোডাউন ছিল। ওকে, তোমার ইন্টারভিউ থেকে পুরো শিফট করেছে তুমি? ওটা ভাড়ায় ছিল ইত্যাদি, এগুলো তার নিজের মতন করে নিচ্ছে, নিজের বাড়িতে নিজের ব্যবসা করে। আমি তোমাকে অনলাইনে দিয়ে দিচ্ছি। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, বন্ধ করো সঙ্গে ছেড়ে দাও। এই চেয়ারটা একটু সরাতে দিন। তা এটা এই মেলাটা বহুদিন ধরে এক্সপ্লোর করছে। আসলে অপূর্বদার চেলা তো আমরা সবাই, আমি অপূর্বদার কাছ থেকেই জানা। অপূর্বদার হাত ধরে না এলেও আমি নিজেই একসময় আসা শুরু করি। তা মাঝখানে তো প্যান্ডেমিক চলে যায়, তারপরেও এসেছি এক বছর। প্যান্ডেমিকের আগে তুমি? আগে তো বহু, মানে প্রত্যেক বছরই আসি। ওকে, মানে পোস্ট প্যান্ডেমিক দিস দ্য ফার্স্ট টাইম? আরেকবার এসেছি, কিন্তু আগের বছর এসেছি। এখানে আমি যাচ্ছি, এটা কিন্তু আমার সাবজেক্ট নয়। আই অনলি ওয়ান্ট টু গো অ্যান্ড হ্যাভ দ্য ভাইব। এই যে মেলা হচ্ছে, মেলায় সব নানা রকম জিনিস দেখা যাচ্ছে, তার যে ভালো লাগা, এই ভালো লাগাটা নিতেই কিন্তু যাচ্ছি। কারণ আমি 3D সংগ্রহ করি না, 3D মানে মূর্তি, পুতুল ইত্যাদি যেগুলো বলে। আমার সাবজেক্ট তো বহুবার বলা হয়েছে যে আমার সাবজেক্ট কাগজপত্র, এফএমএরা। এইখানে কাগজপত্র পাওয়ার চান্সেস খুব কম। এখানে ম্যাক্সিমাম পোর্সেলিনের পুতুলই পাওয়া যায়। তো একটা ছোটো শিব ঠাকুর পেয়েছিলাম, একটা লোহার গলায় পড়া লোহার দারুণ মালা। ওই লোহার মালা কে পড়ে, কিন্তু পেয়েছি, এটা আছে আমার কাছে। কিন্তু এগুলো করি না, আমার খুব একটা সাবজেক্টও না আমার। এগুলো ভালো লাগে, জাস্ট আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ভাইব। এই ভাইবটা আমি এখানে পেতে চাই, এই মেলার মজাটা পেতে চাই। মেলাও দেখা হলো, সংক্রান্তির দিন মেলাও হলো, হ্যাঁ সংক্রান্তিতে মেলাও যাওয়া হলো। আমরা তো বললাম টোটেল ছোটবেলা থেকে সেই জয়দেবের মেলা, সংক্রান্তিতে মেলায় আমরা যাই। এটা আমাদের ছোট থেকেই হয়ে না। মানে এটা ধরো আমার ক্ষেত্রে ইটস নিউ মেলা, মানে যতবার সংক্রান্তি, কুম্ভ থেকে শুরু করে প্রচুর জায়গায় আমরা গেছি, তোমরা গেছি, কিন্তু দিস কাইন্ড অফ ফার্স্ট টাইম আমি যদি এরকম একটা মেলাতে যাই। আসলে এখানে ভাবটা একটা অন্যভাবে যাচ্ছি আমরা, এখানে ভক্তিমূলক ভাবটা নেই, এখানে অ্যাডভেঞ্চারের ভাব আছে, এখানে এক্সপ্রেশনের ভাবটা আছে। এখানে মজা দেখি কি পাবো, কিভাবে আদৌ কিছু পাবো কিনা, সবাই নিয়ে চলে গেছে, এই একটা আছে। যদিও এটা আমার কাছে কি পাবোটা করে ইম্পর্টেন্ট না, তার নাম তার থাকতে হবে। বললো আমি আধার কার্ড নিয়ে আসবেন, তারপরে হবে কি নিয়ম চালু হয়েছে আপনাদের
যাবো গিয়ে হয়তো দুটো লোকের সাথে দেখা হবে, অফিস টফিস করে ওই চার দেয়ালে ঠান্ডা ঘর, 22 ডিগ্রি টেম্পারেচার ছেড়ে একটুখানি চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকটা তো স্পেস পাচ্ছি রে ভাই। সংগ্রহ কি একেবারে গেলাম 100-200 খানা জিনিস নিয়ে সংগ্রহ হয় না, একটা একটা করেই হয়, আবার পরের বছর পাবো, আবার পরের বছর পাবো, এই না পাওয়ার মজাটাই তো আমাকে এগিয়ে নিয়ে যায়। এটা কি বলো তো, 200 টাকা কেন দাম করেছে? কেন দাম করেছে 200 টাকা? আবার জামা পড়া দেখে পড়ে হচ্ছে, হ্যাঁ এটা কি বলেন তো, কেন 200 টাকা হবে এটা? এই দুটো পাওয়া যায় না, এটা কি বলেন তো? তারপর বলবেন 200 টাকা। ছাঁচের ছন্দেশের ছাঁচ তুমি 200 টাকা দেখাচ্ছ? না ধরেন ছাঁচ তো কোথায় পাবি তুই কাঠের ছাঁচ? দেখা দেখি এখন আমাকে দেখাও না। নিশ্চয়ই দেখো, কয়েনের মানে কাঠের দুটো আমি কেন নিলাম? দেখো দুটোই একই ছাঁচ, একটা পাথরের একটা কাঠের। চাপা সন্দেশের ছাঁচ, একদম কোন মিষ্টির দোকানের চাপা সন্দেশ, কাঠের ছাঁচ। আর পাথরের ছাঁচ মানে পারফেকশন বেশি হয়, কাঠের কম হয়, কিন্তু কাঠের পায়ের একই রকম, মানে এটা সন্দেশের কোনো দোকান থেকে বেরোয়নি, তার মানে ছাঁচ যে বানায় তার থেকে বেরিয়ে একই রকমের দুটো, যে কাঠের নেবে শুধু কাঠেরই দেবে, হয়তো সন্দেশ জানি না, মানে যারা আমি ছাঁচ তো করি, সন্দেশ পপুলার রাখতো, সন্দেশ ছাঁচ কিরকম হতো। বাড়িতেই না, পরে বলছি দেখো শুটিংয়ে এসছে। আচ্ছা হচ্ছে উজ্জ্বল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল আমার অনেক দিনের ছোটবেলাকার, একসাথে সংগ্রহ করি। আচ্ছা, হি ইজ এন গ্রেট কালেক্টর। আমি এই মেলায় আসছি 2005 সাল থেকে। 2005? তখন এই মেলাটা এই মাঠে বসতো না। আচ্ছা, এই মেলাটা বসতো তখন ওই মথুরাপুর স্টেশন থেকে নেমেই একটা কাছের মাঠে, উল্টো দিকের মাঠে সার্কাস বসতো, আর এই মাঠে মেলাটা বসতো। তারপর তো আস্তে আস্তে মেলাটা বড় হয়েছে। করোনা পিরিয়ডে মেলাটা নিয়ে একটু মানে দোটানা ছিল, মেলা হবে কি হবে না, তবুও মেলা হয়েছে। নিজের শখে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করি, পুতুল সংগ্রহ তো তার মধ্যে একটা বড় পার্ট। এই মেলা থেকে আমি প্রচুর পুতুল পাই, পুতুল মানে প্রচুর বিদেশি পুতুলও পাই, অন্যান্য জিনিসপত্রও প্রচুর পাই আর কি। সেটা বেশ ভালো লাগে যে এই যে এত যে সমস্ত জিনিস হয়তো দেখা যাচ্ছে যে স্বপ্নে আনাগোনা করে, সেই সমস্ত জিনিসও মনে হয় এখানেই পাওয়া যায় আর কি। আমি মানে যাকে এই সংগ্রহ জগতে খুব দিকপাল এবং ভীষণ শ্রদ্ধা করেছিল, আমার কাছে তিনি গুরুদেবের সমান, পরিমল লাল। তিনি একটা কথা বলেন যে জানিস তো, তুই যেটা মন প্রাণ দিয়ে চাইবি সেটা ঠিক তোর কাছে এসেই ধরা দেবে।
এটা এই মেলার ক্ষেত্রে সত্যি কথা। মানে আমি একদম সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে হয়তো যে এই জিনিসটা মনে হচ্ছে যে এইটা সংগ্রহে রাখতে পারলে ভালো হতো, যদি আমার কাছে থাকতো। আমি দেখেছি পরবর্তীতে সেই জিনিসটি এই মেলাতে এসে আমার হাতেই জুটেছে। কালকেই আমি পেয়েছি একটা ছোট্ট বই আমি হাতে নিয়েছি, মিনি বই, একটা উপন্যাস মিনি বুক। দোকানদারকে বলছে যে এটা কত, তো বলছে যে দেখুন আপনার সাথে এটা কি দরদাম করবো, আপনি 5 টাকা বইটার জন্য দেবেন আর 5 টাকা তো আপনি এমনি বকশিস দেবেন। এটা কেমন, আমরা পুরোনো জিনিস খুঁজতে চাই তাই খেতে, বা আমার শখের জিনিস। কিন্তু এখানে স্নান উপলক্ষে যারা স্নান করছে, স্নান করে উঠেই তারা কিন্তু জিনিসটাকে চুন্নি বানিয়ে, মানে এটাই রিচুয়াল, এটা একটা শেয়ার থেকে রিচুয়াল। এখান থেকে স্নান করে উঠে যেটা মেলা থেকে জিনিস নিয়ে টু স্টার্ট সেটা না। খবর হয় কয়েন্স এবং ফিলাটালি এইসব ট্রেডিশনাল সংগ্রহের বাইরেও যে জিনিসগুলো সংগ্রহ করা যেতে পারে, এই সিগারেট কার্ড, সিগারেট খেয়ে তো সিগারেটের প্যাকেট, এগুলো যে সংগ্রহ করা যেতে পারে, এটা পরিমলবাবু আমাকে বলা উচিত নয় যে আমরা এই বিষয়টার মধ্যে বিলংস করি। তাদের চোখ তো খুলেই দিয়েছেন। অত্যন্ত উনি লোক, ভালো মানুষ, খুবই ভালো। যে পরিমল বাবু সম্বন্ধে আর একটু যদি কিছু বলো, মানে যাওয়ার আগে দেখা করা। আসলে ভদ্রলোকের এত ইন্টারেস্ট, এত জায়গার এত মানে অন্যরকম ভাবনা চিন্তা, সংগ্রাহক হিসাবে ওই ভদ্রলোক মানে পরিমলবাবুর বাড়িতে মাঝে মাঝেই যাই, আমি গল্প করি, আড্ডা মারি, এই যেমন এখনও যাচ্ছি আর কি, একটু কথা বলবো। বয়স হচ্ছে, কলকাতায় মানে দারুণ উনি। আসলে ব্যাপারটা ওই যে বলছিলাম যে ভ্যালু অ্যাড করা। ওনারা আগে কয়েন্স সংগ্রহ করতেন, কয়েন্সের তার একটা পেপার তৈরি করা, সেটা নিয়ে তার রিসার্চ করা। বসন্ত চৌধুরী ওনার বাড়িতে এসে দিনের পর দিন গল্প করতেন, আড্ডা মারতেন, খুবই ভালো। পরিমলবাবুর পাশে যে আমি গিয়ে কথা বলতে পারি, এটাই সত্যজিৎ রায়ের খুবই কাছের লোক ছিল। সত্যজিৎ রায় ওনার সঙ্গে আমি বলবো না সাজেশন নিতেন, কিন্তু আলোচনা তো করতেনই। কিন্তু এইবার একটা ঘটনা ঘটেছে, এইটাই হচ্ছে আমার মানে আমি বিশ্বাস করি যে তোমার যদি, তুমি তো জানো, তোমাকে কি বলবো, তোমার যদি কোনো জিনিসে প্রবল আকর্ষণ থাকে না, তোমার যে আকর্ষণটাকে টেনে ওটা ঠিক আসবে তোমার কাছে। আগ্রহটা আপনার প্রথম থেকেই না, যে ছোট থেকেই না একটা এটা ভাই বন্ডই হয়, জানেন তো। সত্যজিৎ রায়ের কথাটা পরে আসে, এটা কিন্তু ওটা সত্যজিৎ রায় বলে ব্যাপারটা হয়নি, সেইটাই তো ঘটনা তোমাকে বলি। এরপরে ক্লাস 8 সব হয়ে গেল, এবারে পাস করে আমরা সব কলেজে উঠলো, 4-5 বছর কেটে গেছে। আমি তখন সেকেন্ড ইয়ারে কি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার। আমি দুপুরবেলা ছুটি হয়ে গেছে, ওখান দিয়ে ফিরছি ইন্দিরার পাশ দিয়ে, তখন ইন্দিরাতে সাহেব বিবি গোলাপ হচ্ছে, আমার মনে আছে।
আর এখানে সেই দিকে একটা এখন বাড়ি হয়ে গেছে, একটা বিশাল বড় পাঁচিল ছিল ওই ইন্দিরা রোডের ওখানে। তাদেরকে একটা লোক মই নিয়ে উপরে পোস্টার সাঁটছে, আর তলায় একটা ছেলে বালতির ভেতরে আটা আছে, ওই পোস্টারের উপর লাগিয়ে লাগিয়ে গোল গোল করে লাগছে মার্বেল করে। আমি তখন ওই পোস্টার দেখে থকে দাঁড়িয়ে গেছি। পোস্টার সাহেব বিবি গোলামের পোস্টার, যেন পোস্টারটা ছিল একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডে 3টে তাস ছিল। নর্মালি হয় কি পোস্টারে থাকে হিরো হিরোইনের চেহারাটা থাকে, কে করেছে আর কোথায় হচ্ছে। আমি তারপর দেখলাম যে হিরো হিরোইনের নাম মানে তলা ইনসিগনিফিকেন্ট, 2 লাইনে খুব সরু করে অভিনয় উত্তম কুমারও 2টো লাইন দেখবে, তার 30-40 পোস্টার, একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডের ভেতরে 3টে বড় বড় তাস, সাহেব বিবি গোলাম। আর এই তলা দিয়ে একটা ইয়েলো কালারে মোটিভ সব রয়েছে, বাবু বিবি কালচারের মোটিভ, যেমন পালকি যাচ্ছে, মেয়েরা তাস খেলছে, বাবু হুঁকো খাচ্ছে, এরকম করে গোল করে দেওয়া হয়েছে পিরিয়ডটাকে বোঝাবার জন্যে যে আর্লি 20th সেঞ্চুরির ছবি। আমি সাঁতরদাকে পরে জিজ্ঞেস করেছিলাম, আর সাঁতরদা বলেছিল ওসি গাঙ্গুলির করা ওই পোস্টারটা। আগে তো বড় বড় সাঁতরদা পরে জানে না, রণনারায়ণের অনেক পোস্টার আছে, কাবলিওয়ালা তার মধ্যে একটা। না ওরে বাপ রে বাপ, অনেক আছে, অনেক অনেক গল্প। সব বড় বড় লোকেরা বাঙালিটা তো সবটাই নিজে করেছে। আমি ওই লোকটাকে বলছি বুড়িকে মুখে দিয়ে, ও তো নিজের মনে করছে আরও উপরে লাগাচ্ছে, তাহলে ওই আমাকে 2টো পোস্টার দিত। ও তো কাজ করছে বিড়ি মুখে রয়েছে, বউ থেকে একটা বাস্ক বার করে বিড়ি বার করে আমাকে একটা দিয়েছে। এই কত বলা, তখন ছোকরা মানুষ তখন হয়ে গেলে ওই বিড়ি সিগারেট খায় এদেরকে নিয়ে, সেই জন্য পরে বুঝলাম। এই তখন ওপর থেকে লোকটা বলছে কী হয়েছে রে, বলে বাবু কি চাইছে, আমি বুঝতে পারছি না, নেমে গেল। বলে হ্যাঁ বললাম, দেখুন ও আমাকে বিড়ি দিচ্ছে, আমি বিড়ি চাই না, ওই কতগুলো আমাকে পোস্টার দেবেন, ওই পোস্টার নেবেন? হ্যাঁ, এই এক বছর তুলে আমাকে দিয়ে দিন। ওইটির এই আরাম হয়ে গেল। আচ্ছা, এইবারে তো তখন একটু পেকে গেছি, একটু আমার কী বলবো, হ্যাঁ একটু জোর হয়েছে। এই করতে 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 চাকরি এই কিন্তু করেই যাচ্ছি। আমি যা পাচ্ছি, এটা কিন্তু সত্যিটার জন্য নয়, আমি যা পাই তখন ওইগুলো নিয়ে এসে, কারণ ফ্রিতে পাওয়া যায়, পয়সা লাগে না, ভালো দেখতে লাগে ছবি। আর ও ছাড়াও তো অন্য জিনিসও কালেকশন চলছে, তার মধ্যে একটা পোস্টার ইজ নট যে অনলি পোস্টার, ভ্যারিয়াস থিংস চলছে। আর তখন পোস্টার পেপারটা জানো তো সবচেয়ে খারাপ কাগজে, পোস্টার পেপারে সবচেয়ে খারাপ কাগজটা। নিউজ প্রিন্টে তুমি পরে ইউজ আছে, মলার দিতে পারো, ঠোঙা করতে পারো, পোস্টার পেপারে কিন্তু কিচ্ছু হবে না, ওতে পোকা লেগে যাবে। ওটার কাজই হচ্ছে সব লাস্ট রেসিডিউটা দিয়ে পোস্টার পেপার তৈরি হতো, ছেপে দেওয়ালে সেটা দেয়, ওর কাজ শেষ। ওটাই কালেক্টেবল জীবনে হতে পারে, কি হতে পারে, নোবডি মানে ফার্স্ট ম্যান। এমন মাই ফোর ব্রাদার্স, আমি কিন্তু বাবার ছেলে হচ্ছে, বাবা তো প্রায় 100 স্পিড কোম্পানিতে শারীরিক গমেতে কাজ করতেন, আর বাড়িতে যে ধুতি আগরতলার যে বিদ্যাসাগরের চটি আর বইতে গায়ে রয়েছে খালি গায়ে, ওই চিঠি লিখতেন। একবার উল্টো যাবার অফিস যেতেন তখন ফুল শুট, মাথায় হ্যাটটি বোধ থাকতো। আমি বাবার যাবতীয় কাজ মানে লন্ড্রিতে কাপড় আনা, দেওয়া, প্রত্যেক দিন বাবার জুতো পালিশ করা ইত্যাদি, বাবার সব কাজ আমি করতাম। আর বাবারও ছিল, বাবার ওই বড় আলমারি না, বাবার 2টো সুটকেস ছিল টিনের, আর তার মধ্যে বহু রকমের জিনিস থাকতো। ওই মাঝে মাঝে ওইটাই খুলে বছরে 1-2 আর আমার খালি লোক হতো যে ওখানে কী কী আছে দেখবো, বাবার পাশে বসে আমি করতাম। তা বাবার ওখানে দিয়ে একটা কুমিরের চামড়ার বড় ব্যাগ ছিল, তাতে অনেক বিদেশি কয়েন ছিল। বাবা একটু বাইরেটা দেখেছিলেন, সেখানকার কয়েন রয়েছে।
আমার ওই থেকে বড় লোক ছিল। তো আমি তো তখন তো ওই ডাকতে গিয়ে তো ফ্যান সবই করি, বাড়িতে যাচ্ছি কি আসে তার থেকে খুলে লাগাচ্ছি, বাবা দেখে একদিন বলেই ফেললাম বাবা এটা আমার দেবে, তুই কি করবি? বললাম যে আমি পাইনি, বাবা আমাকে দিয়ে দিবে। ওইটি হচ্ছে আমার প্রথম আরম্ভ হলো। আসলে কি জানেন, তো হিস্ট্রি অফ কলকাতা কালেক্টরসের হিস্ট্রি আপনি ছাড়া কে বলবে? না না, আপনার দেখা বলতেও পারবে না, কারণ আমি তো শেকড় থেকে উঠেছি একবারে। একজন ছিল সোনার রাজা, একজনের নাম ছিল রূপর রাজা। দেবীদাস জ্বালানের লাইসেন্স ছিল রূপো বানাতো, যত আছে বস্তা বস্তা কয়েন, এত বড় বড় বস্তা, প্রত্যেক দিন অন্তত 200, 300, 400 করে। আমি বলছি এবার কেয়ার কোচম্যানের বলে, আমি কেয়ার কোচম্যান থেকে কিনি এই ক্যাটলগ। ও ওখানে বসে করে কি, ও দু তিনটে পার্টি কলকাতায় ছিল, কেয়ার কোচম্যানের পার্টি, ওর অন্য জায়গায়, কিন্তু পশ্চিমবঙ্গে 3 জন ছিল। একটা ছিল রবীন চৌধুরী, জিএস বিদ, আরেক ছিল পান্নালাল পরামানিক বলে ছিল ওই দক্ষিণেশ্বরের কাছে, ওইখানে এক ভদ্র ছিল পান্নালাল পরামানিক। আমি এদেরকে হ্যাঁ জিএস বিদ বই সংগঠন, ও প্রচুর বিশাল ধনী। ওরা তো আর বাইরে বেরিয়ে ওরা তো বাইরে বেরিয়ে হন করতো না, দোকানে দোকানে গিয়ে বা সোনার দোকানে গিয়ে বা সোনাপট্টি থেকে ওরা ওই ক্যাটলগ পাঠাতো, ওরা অর্ডার দিয়ে দিত, সেই হিসেবে ওদের কাছে থাকতো। এদের মধ্যে কারো ভাবতাপ কিন্তু নেই। এবারে হলো নাকি, যখন আমি প্রথম গেলাম যে আমি একবারে মানে বালুকের নিচে আমার পজিশন ওদের ইন কম্পারিজন, কিন্তু রবীন্দ্র আমাকে বললে যে না করতে হবে। আমি রবীন্দ্র, আমি তো কেয়ার কোচম্যানের এটা পারবো না। বলে কারণ আমার সোনার দোকান, সোনার উপর দোকানে ঘুরতে হবে, যেখানে আমি তো ওইখানে আমি যে বেরো যে পয়েন্ট তো বলে বড় বাজারে, আমি ওখানে ঢুকবো বিশাল বড় গদি, আর কোটি কোটি টাকার সেই যে কাজ করছে দেবীদাস জ্বালান, একটা গেঞ্জি পরে বেশ পরিষ্কার রং, গদিতে বসা, বয়স হয়েছে, আর চলছে তো গলায় চলছে, তো আমি গিয়ে বসলাম। আমি বললাম যে যেখানে ওই কাজ চলছে সেখানে তখন 2 টাকা সোনার বা রুপোর ভরি, আমি 2 টাকা রুপোর ভরি থেকে স্টার্ট করেছি, আজকে 1000 টাকার উপর চলে গেছে। ওখানে এখন ওর কি দায় পড়েছে, কিন্তু কেন জানি না, জীবনে কেউ ওখানে জানি তো, আমাকে দেখে ওর খুব ভালো লেগে গেছে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। আমি গেলেই আমার বসুন এইখানটায় বসুন বলে মনিমকে বলতো লিয়া হতো, ওই 1 বস্তা ঢেলে দিলে বললে আপনি নিন। আমি বেছে বেছে ওদের 4টে দিলাম, পকেটে টাকা কোথায়। এটাকে বলে ব্রিলিয়ান্ট আনসার্কুলেটেড কন্ডিশন। কন্ডিশন আছে হয়তো ধাপে ধাপে, সার্কুলেটেড, গুড, ভেরি গুড, ফেয়ার ইত্যাদি আছে। একে বলা হয় বিইউ, ব্রিলিয়ান্ট আনসার্কুলেটেড। এই যে 2.5 তোলা, এটা করা হয়েছিল ফর ওজনের জন্যে, আর ওইটা করা হয়েছিল সার্কুলেশনের জন্যে 2.5 রুপি বলে। 2.5 রুপি মানে এই 2.5 তোলা বিক্রি করা বা ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে ওজন। হ্যাঁ, এইটা এখনো পর্যন্ত পসিবলি আনপাবলিশড, লোকে জানে না। এইটে 2.5 তোলা বলে যে একটা কয়েন স্ট্রাইক হয়েছিল, দেখো এখনো পর্যন্ত ঝকঝক করছে। এই বোধহয় আমার মনে হয় যে ভেরি ডিফিকাল্ট নেই। সেই জন্যে এটাকে তুমি একবারে ক্লোজ আপে নিয়ে নাও। তখন আমরা তো 9-10 পড়ি, আমরা পড়ার 4-6 দিন
আমার বন্ধু বান্ধব আমরা একটা একটা হাতে লেখা পত্রিকা বার করি। সেই পত্রিকার নাম হচ্ছে কথা বিচিত্রা। আর কথা বিচিত্রা এখানে এখানে এক বাড়িতে যে আরেক বন্ধু তাদেরকে দুঃসম্পর্ক আত্মীয় নীরজ মজুমদার ওখানে এসছে, তখন বিশু বললে আমাকে ডেকে নিয়ে গেল, বই আমাদের হাতে বইটা, আমাদের নীরজদা আপনি এসছেন, আপনাকে কিন্তু একটু আমাদের আঁকা টাকা দিতে হবে। উনি দেখে তো ভীষণ উৎসাহী, বলে আমি তো দেবই, চলো আমার এক বন্ধুর কাছে, সেও দেবে। আমাকে বলে তুই চল আমার সঙ্গে। আমিও তখন ক্লাস 9-10 পড়ি। ওই লেক ভিউ রোড, লেক টেম্পেলে তার আগে যে বাড়িটা, সেই বাড়িতে গেলাম। মানিকদা, সেই আমার মানিকদাকে প্রথম দর্শন হলো। ওরা তো গল্পে মেতে গেল, আমি বালক পাশে বসে আছি চেয়ারের পাশে। মানিকদার চেহারা যেমন মানিকদার চেয়ার তেমনি বৌদির চেহারা। তো চেয়ারে আমি দেখেছি অসাধারণ সুন্দর। মানিকদার মধ্যে সুপুরুষ তো হয়নি এখন, আমি যাই না। আমাকে মানিকদা একদিন দেখে বললে, পরিমল তুমি তো কয়েন কালেকশন করো, আমার সব আমার কালেকশন সব উনি মানে মাসের পর মাস পড়ে থাকতো, উনি স্টাডি করতেন, দেখতেন আমার যাবতীয় জিনিস, আমি যা অ্যালবাম রেখে আসতাম ওখানে। একদিন মানিকদা আমাকে বললেন যে তোমার ঘটনাটা বলি, যে আমাকে জর্জ দ্য সিক্সথের বেশ কিছু খুচরো আর নোট ইত্যাদি ওই কারেন্সি আমাকে বেশ বেশ ভালো কিছু বেশ বড় খোলে ভর্তি করে আমাকে দিতে হবে, আমাকে দিও আমার কাজে লাগে। ও তো আমার হাতের ময়লা হতে হতে আমার কালেকশন তো হিউজ কালেকশন। আমি দুদিনের মধ্যে জোগাড় যন্ত্র করে ওটাকে দিয়ে, কেন কি বৃত্তান্ত আমি এইসব জিনিস কখনোই জিজ্ঞেস করি, চেয়েছেন ওই প্রথম। পরে শুনলাম ওইটি ফটিকচাঁদ বইতে ছবিতে কাজে লেগেছে। ঘটনাটা কি, ওই আগ্রা ফোর্ট থেকে টাকা পয়সা ছুটছে, আর নিচে ওই কামুজিয়াল তারপর গুরু জাগলিং ফাগলিং দেখেছে সেই সেনে। আমি তো গেছি প্রিমিয়ার শো দেখতে গিয়ে, ইন্টারেস্ট যে পয়েন্ট আছে আমার দেখবো, অত লং শটেতে জর্জ দ্য সিক্সথ কেন, যে কোনো জিনিস ফেললেই তো হতো। হ্যাঁ, তখন আমি অত লং শটে জর্জ দ্য সিক্সথ জাগলিং করছে ওপর থেকে ওইখানে হচ্ছে কি, আমি যখন জাপানিজ ফার্মের কাজ করছি একটা একটা ওইটি আমার ইনস্টিটিউশন। আমি লোককে বলি জাপানিজ কোম্পানি কাজ করেছি, আমার ইউনিভার্সিটি, আমার যা কিছু শিক্ষা সব ওখান থেকে হয়েছে। 35 বছর চড়তে দিয়েছে। এটা তো অদ্ভুত ব্যাপার আমার কাছে লাগলো। আমার ফিল করলাম ভেতরে আমি যে এই লোককে আমার ছাড়াও ভেতর থেকে গেলো, ছাড়াও চলবে না, অথচ আমাকে থাকতে হবে। আমি ওটার উচ্চবাচ্চা করলাম না, আমি তার 3 দিন বাদে গেছি। আমি গিয়ে মানিকদাকে বললাম যে মানিকদা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, এটা আপনাকে রাখতেই হবে। হ্যাঁ করবেন, হ্যাঁ করতে হবে। বলে বলো। আমি এরপরেতে আপনার এরকম কোনো কাজ আপনার দরকার লাগলে আপনি প্রথম আমাকে বলবেন। আমি যদি ফেল করি তাহলে উনি স্ক্রিপ্ট চেঞ্জ করতেন, মানে স্পটে আমি গেছি, আমি আমি মানে শুটিংও দেখেছি, ওইখানে বসে বসে স্ক্রিপ্টের সঙ্গে মিলে গেছে, মানে আউটডোর, অত কিছু কিছু জায়গাতে অসুবিধা হচ্ছে, ওইখানে বসে বসেই উনি স্ক্রিপ্ট চেঞ্জ করে দিয়ে দিতেন, সেই ডায়লগ চলতো। সেটাও আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তাও বললে আচ্ছা, ইভেন লোকেশান, মানে এইরকম লোকেশান হবে, এইরকম জিনিস চাই, যার এসব আলোচনা হতো। আর আমি যেগুলো হতো আমি সমস্ত গুণা ফেল করিনি কোনো জায়গায়। এখন কাগজে দেখি ওরা খুঁজে খুঁজে কার 100 বর্ষ হয়েছে সেসব পালন করতে আরম্ভ করেছে ইদানিং কালে। মৃত্যুবর্ষ পর্যন্ত তার আসছে যে প্রয়াণ দিবস, আগে রবি ঠাকুরের শুনেছি, আর এখন দেখছি সরকারের দুটোই। আজকে হচ্ছে আবার উত্তম কুমারের প্রয়াণ দিবস, আমি জানি ভুলে গেছি।
হাউ এবার সেসব হচ্ছে, সেগুলো চলছে। তা এই বছরের প্রধান দিবসটা কিন্তু হচ্ছে আমাদের সুকুমার রায়। এটা জানিস কি? এখন অনেক মানে কি বলবো, সাংবাদিক তো তোদের বলতে অসুবিধা লাগে। যদি মুর্মুর 100 বছর গলায় মালা ঝোলে, সুকুমার রায়ের কথা কেউ কিন্তু সুকুমার হচ্ছে এই ছড়ার জগতে 36 বছর যে কটা বই করেছে শিশু সাহিত্য হিসেবে, আমার মনে হয় না যে আবোল তাবোলের মতন কোনো অদ্যাবধি আর হবে কিনা জানি না। এটাতে হচ্ছে প্রথম থেকে মানে প্রথম এই যে দুষ্প্রাপ্য এই বইতে এই কিন্তু প্রথম বলা। আবোল তাবোলের এইটা হচ্ছে 6ষ্ঠ সংস্করণ। এইটি হচ্ছে ইউরায় ছাপ। এটা অত্যাধিক দুষ্প্রাপ্য বই এই আবোল তাবোল, পুঁথির মতন খোলা। এই দেখো এখানে কিন্তু সবই হচ্ছে, বইটা কিন্তু রিপ্রিন্টটা দেখেছি, খুলতে হবে এরমভাবে। এখানেতে তুমি আজকে সেটা যেমন দিনে তোমাকে একটা জিনিস দাও, মাথা খারাপ হয়ে যাবে তোমার। দেখো দেখি পুরো আবোল তাবোল খানা, পুরো আবোল তাবোলটা মোটামুটি, আমি তার মারাই গেছেন কবেকার কোনো মহিলা, তিনি সুদ দিয়ে পুরো আবোল তাবোল খানা করে চলে গেছেন। তা সেই আমি বিগ মানি ফর মি, আর আমি একমাত্র সেই সোর্সটাকে আর কেউ জানে না। আর সেইখান থেকে আমি আজকে 6-7 বছর ধরে আমার ক্ষমতা দাম নেয়, যখনই আসে আমি সেই সঙ্গে সঙ্গে আমার সব মানে আমার আংটি পর্যন্ত বেঁচে দিয়েছি, এটা করবো। বাড়িতে টাকা নেবো না আমি, আমার যা কিছু নিজে, মানে বাড়িতে কোনো ডিস্টার্ব করে ব্যাপারটা করার নয়। এ হচ্ছে আমার নিজের টাকা দিয়ে আমার রাখবো না কিছু, আমি মানে এটা আমার ভেতর থেকে আসছে যে অনেক করেছি, এটাকে আনতেই হবে। যেমন 19শে সেপ্টেম্বর 1923টা হচ্ছে আবোল তাবোল ওই দিন প্রকাশিত হয়েছিল। এইটা নিয়ে আমি নাবজির 50খানা বোর্ড নিয়ে একটা বই, একটা বই 100 এটা কিন্তু প্রমাণ নয়, এর একটা বইয়ের 100 হবে। বইয়ের এটাকে মাইন্ডেও একটা বুক, এই যে সূচি শিল্প, এবং এটা কিন্তু ঠাকুর বাড়ির এক অর্থে একটা বড় অবদান। ঠাকুর বাড়ি তো বটেই, এটা সর্বত্র ছোটোর থেকে বড়, সে মূর্খ থেকে পণ্ডিত নির্বিষয়ে বাড়ির মেয়েরা করতো, বাড়ির মেয়েদেরই কাজ ছিল এটা। মারা গেছে, ইনি ধতুদা, উনি আমেরিকায় থাকতেন, এখানে আসতেন, আমার বাড়িতে আসতেন। আমি আচ্ছা, আর কোনো পুরনো ছবি কিছু দেখাচ্ছি নাম করা ভাস্কর, তোমার মনে আছে? সর্বরী রায়চৌধুরী। বাবা, সর্বরী রায়চৌধুরীর সঙ্গে আমি সর্বরী রায়চৌধুরী খুব পরিচিত একজনের কাছে আঁকা শিখেছি আর কি, লালা রামানন্দ বলে। এই দেখো, এই সর্বরী রায়চৌধুরী উনি তো বিখ্যাত মানুষ, মানে এর মতো এডুকেটেড মানুষ ওনাদের সময় খুবই কম ছিল আর কি। এগুলো সব ফলিত বিদ্যা, এসব দেখে হয় না, এসব হাতে ধরে নেড়ে ঘেঁটে করতে হয়। পাওয়া যায়, করাও যায়, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট আউট, এমন কিছু কঠিন বিষয় নয়। লোকজন আছে, তুমি
মেক ইট আউট। তাহলে বছরের শেষটা তোমার আর কি এক্সিবিট করে যাচ্ছে। ভালোই তো, বাচ্চাদের জন্য যতটা করা যায়। আরে একটা ছেলেও যদি, একটা মেয়েও যদি মোবাইল ছেড়ে একবারের জন্য ভাবে, হ্যাঁ সেটাই তো অনেক পাওয়া। আচ্ছা, তুমি মানে এই এক্সিবিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করো কিভাবে? না, যখনই সার্চ চলে, যখনই বিষয়টার কালেকশন চলে, তখন তো তার একটা অটোমেটিক রিসার্চ হয়েই যায়, ফলে তার মাথার মধ্যে একটা ছক করাই থাকে। তারপরে তোমাকে একটা বিষয় তুমি যদি ঠিক করে নাও এবং সেই বিষয়টার উপরে তুমি কি কি সংগ্রহ হতে পারে, যেমন সংগ্রহ করি তার একটা স্পেশাল পোর্শন মানুষের সামনে তুলে ধরা আর কি। এবারে যেমন আমি ভেবেছি যে ক্যালকাটা ট্রামের 150 বছর হচ্ছে, সো এদের এফএমএরা সম্বন্ধে একটু, তোমরা যেমন অবাক হয়েছে অনেকের মতনই যে এফএমএরা বলে কি হয় কি না, ইপি মেরা বা এফএমএরা, ইপি মেরা এফএমএরা, এইটাই একটু বাচ্চাদের দেখাই মানে তাও তো এবার বেশি দেখালে তো ছড়িয়ে যাবে। ওদের মতন করে স্পেসিফিক করে যদি দেখানো যায়, তা যদি এবারে আমি ভেবেছি ওই এফএমএরায় গণপরিবহনের ইতিহাস, আর ফোকাস হচ্ছে কলকাতা ট্রাম 150। আরও আছে, আরও অনিন্দ্যবাবু আসছেন, অনিন্দ্যবাবু নোট দেখাবেন। মোটামুটি তোমাদের এই 7-8 জন এসছে, তারা হাওড়ারই, রাজা পোদ্দার, রাজা হাওড়ারই ছেলে, ইন্দ্রনাথ বারুই ও হাওড়ার, সোহন যে আমাকে ডেকেছে এই স্কুলের প্রাক্তনী এবং এই স্কুলে ও সংগ্রহ করে। এই সংগ্রহদের একটা মিট আপও হলো, একটা ইন্টারাকশনও হলো, কথাও হলো, দেখাই যাক না, কেউ না দেখলেও কিছু এসে যায় না। তো আশা রাখি একজন হলেও তো দেখবে। বাসের টিকিট তুমি এখন থেকেই যে সংগ্রহ শুরু করো, তুমি যখন বড় হয়ে যাবে তখন দেখবে এটাই তোমাকে খুব মজানো লাগবে। মানে আমি এটা খুব করেছি, আমি এটা আমার মেয়েকেও বলিনি। মেয়ে যেদিনকে জন্মেছে সেই দিনকে সমস্ত কাগজ আমি সংগ্রহ করে রেখেছি, যেদিনকে জন্মেছে আর কি। বড় হলে ওর হাতে তুলে দেবো, তখন তার কাছে একটা মজা লাগবে। হোক 18 হলে আমি তুলে দেবো। সবিতা আর্কিওলজির অধিকাংশ তো চলে মানে কালিদাস দত্তের। এই আমাদের বেহালারটা উনি না জানলে মেয়ে কিরম মানে কিরম ইন্টারেস্ট পায়, আই থিঙ্ক পায়, বা নাকি এই মুহূর্তে আর কি ওর অন্য এত কিছুতে এনগেজড। ঠিক আছে, ওটা নাদার সেক্টর অফ মাই লাইফ। পরিবারের মতন সাপোর্ট তো থাকেই। বিভিন্ন মডেল বা ইত্যাদি বিষয়বস্তু খুব ভালো করে পার্টিসিপেট করে, তার সাথে সাথে সুন্দর পিয়ানো বাজায়। পিয়ানোর সাথে সাথে আমরা আজকে এই অনুষ্ঠান পর্ব সূচনা করছি। ধন্যবাদ।
সেটা এই রুট দিয়ে নয়, সেটা অন্য রুট, সেটা আপনার কোম্পানির রেস্টুরেন্ট কলকাতার এটা দিয়ে খুলে তাহলে কালকে এগুলো দেখো, গরুর গাড়ির লাইসেন্স, চাকরা গাড়ির লাইসেন্স, 215 বছর আগে পালকি সংক্রান্ত চিঠি, রাস্তাতে ট্রাফিক টিকিট দেখিয়েছিলাম। আচ্ছা, টোটাল তুমি একটা কাজ করে ফেলছি, এটাকে পুরো ফাইন আপ চলে যাচ্ছে। হ্যাঁ না, তুমি দেখাবো না। সোজা রাস্তাটা দিয়ে সোজা আসুন, দেখবেন রাস্তার উপরে একটা বড় ওখানে গেট করা আছে, ওটার উপর ঢুকে 2-3 মিনিট লাগবে। না না না, আপনি প্রজ্ঞানন্দ স্কুলটা জিজ্ঞেস করুন, সামনেই ওখান থেকে। আমার থেকে আমার নাম বড় হয়ে গেছে। আরে লাইন বেরোতে হবে না, এটা এত ছিল আঙুল দিয়ে বাইরে দিকে বলে ঠিক করে নিতে কি আছে পিছন দিকে। এটা হ্যারি পটার সিরিজ, যেটা বেরিয়েছিল হ্যারি পটারের সিরিজ বেরিয়েছে। সব থেকে পুরনো তার আনি মানে এইখানে যেটা সব থেকে পুরনো, এখানে এগুলো বেলজিয়াম। এটা হ্যাঁ, এটা এটা 3 টাইম। হ্যাঁ, এটা একটা রাস্তা পুরো তাই। বাহ বাহ, নিচের দিকে তাকিয়ে হাঁটতে। ডিসলাই বাক্স, হ্যাঁ ডিসলাই বাক্স না, এটা হচ্ছে কি লরির স্ট্যান্ড, যেখানে মধু মাতাল সেখান থেকে কিছুটা কালার পিকচার আছে এই বইয়ে, মানে তখন 1928 সালে এই কালার পিকচারের এটা কিন্তু রেয়ার, এইটা মানে একদম রেয়ার। 1928 সালে এটা কিন্তু অসাধারণ। আমার কাছে এর ইংলিশ ভার্সানও আছে, সব ইংলিশ ভার্সানটা আমার ফার্স্ট এডিশন। শিল্পীর নাম বিদিশা দাস। আমাদের এই কলকাতার আজ হচ্ছে মামা মামা, ও আমার ভাইজি বলতে পারিস, বন্ধু বলতে পারিস কি ভাইজি? ভাইজি, ও ঠিক ভাই বলা যায় না ওকে, খুবই বাজে। This all known as an ephemera culture. Ephemera বলতে এগুলো সব না বাইরে থেকে চালু হয়ে আসছে। আমাদের কলকাতায় একটা ট্রাম চলে, সেটা শহরের ভিতর দিয়ে চলে, এরকম লাইন ছিল।
এদের 4 রকম হয়, একটা হচ্ছে 1 রুবল, সেটা হচ্ছে গোল, একটা হচ্ছে 3 রুবল, সেটা হচ্ছে চৌকো, একটা হচ্ছে 5 রুবল, সেটা হচ্ছে 5 কোনা, একটা হচ্ছে 10 রুবল।